থ্যাংক ইউ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। আমরা আজকে রিসার্চ ইনস্টিটিউশন নিয়ে কথা বলবো। আমাদের সাথে যারা আছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করব, আমরা বেসিক কিছু কথা বলবো, যে কথাগুলো আমাদের সব চাকরির জন্য, আমাদের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য লাগবে। গত ক্লাসে আমি ধমকের সুরে বলেছিলাম দু একজনকে যে আমাদের এই বিষয়ে কেন আমি কথা বলতে পারছি না। আমি ওটা রিপিট করতে চাচ্ছি না, আমি নতুন করে একটা কথা বলি। সেটা হচ্ছে যেমন আমাদের কিছু পার্সোনাল ডেভেলপমেন্ট লাগবে জব পেতে গেলে। আপনি আমার মানে আমি আমার ব্যক্তিগত জীবনের উদাহরণ থেকে বলি। আমার পাশের রুমে একটা ভাইয়া ছিল, একেবারে খুব নাম নাম ধরেই বলি, সমস্যা নাই, মহিউদ্দিন ভাই। সে ভেটেরিনারি থেকে পড়াশোনা করে 4টা বিসিএস এর ভাবে দিছে, টোটাল 4টা বিসিএস এর ভাবে দিছে। ভেরি 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 আনফরচুনেট যে সে একটা বিসিএস এও সে টিকে নাই, একটা বিসিএস এও সে টিকে নাই। এর কারণ হচ্ছে ভাইয়ার একটু মানে আমি সরাসরি বলি প্রবলেম ছিল। মানে আপনি আপনি যখন আমি যখন বিসিএস এর ভাইবা দেখে আমি যখন সিলেক্ট করতেছি কাউকে, আমি কিন্তু তাকে আমি আমি কিন্তু খুবই চুজি। আমার কিন্তু মানে এরকম লোক লাগবে যে কথা বলতে স্মার্ট, যে মানে স্মার্টলি কথা বলে, যে রেসপন্স করে খুব প্রপারলি, মানে যেখানে যেটা বলা দরকার সেখানে সেটা বলে। সেই জিনিসগুলো যদি না করে আমি নিব না। আমি তো বাদ দিতেই পারি, আমার তো বাদ দেওয়ার মানে বহুত অপশন, মানে বাদ দেওয়ার জন্যই আমি বসে আছি। আপনারা ভাববেন না আপনাদেরকে নেয়ার জন্য মানুষ বসে আছে, জাস্ট বাদ দেওয়ার জন্য বসে আছে। আপনি ধরেন এগ্রিকালচারের রিসার্চ ইনস্টিটিউশনে ভাইবা দিতে যাবেন, আপনারা রিটেনে টিকবেন কতজন? মানে সর্বোচ্চ আপনারা টিকবেন 200 জন। যদি আপনার পদ থাকে এই 40টা পদ, তাহলে 40 × 5, 200 পদ আপনার ভাইবার জন্য টিকানো হবে। তাহলে 200 জন যদি টিকেন, ইউজুয়ালি রিসার্চ ইনস্টিটিউশনে বাংলাদেশে পরীক্ষা দেয় 6 থেকে 7 হাজার। তাহলে 6 থেকে 7 হাজার লোক যে পরীক্ষা দিচ্ছে, নিচ্ছে 200 জন। বাকি যারা আছে তারা সবাই বলবে যে আমাকে তো বাদ দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে। এই বাদ দেওয়ার কারণ হচ্ছে আপনাকে বাদ দেওয়ার জন্য তারা টার্গেট করছে, কারণ ওর নিতে হবে 40 জনকে। এবার এই 200 জন থেকে আমি নিব মাত্র 40 জনকে। তাহলে আমি কি কি দেখবো আপনার, আপনি কি কি জানেন, আপনার কি কি অ্যাপ্রোচ কত ইয়ে আছে কিনা। ডোন্ট মাইন্ড, আমরা বিভিন্ন জন বিভিন্ন এলাকা থেকে আসছি, আমাদের লিঙ্গুইস্টিক কিছু প্রবলেম আছে। আমরা দেখা যায় যে আমরা কিছু আঞ্চলিকতার ব্যাপার আছে, যেটা আমরা উচ্চারণ মানে উচ্চারণগত সমস্যা, কথা বলতে গেলে সেই সমস্যাগুলো হয়। এখন এটা কাটানো খুব কঠিন, কিন্তু তার মানে এই নয় যে এটা শেষ, কাটানো যাবে না, একটা লাইফ টাইম প্রবলেম। প্রমিত ভাষায় প্রমিত বাংলায় কথা বলতে পারাটা, এটা কিন্তু আপনার জন্য একটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আপনি বাংলাদেশের যেখানে যান, যে প্রান্তে যান, প্রমিত বাংলায় কথা বললে আপনার ভাষা সবাই বুঝবে। কিন্তু আজকে একটা চিটাগাং এর লোক যদি আমার সাথে কথা বলে তার অঞ্চলে আঞ্চলিক ভাষায়, নোয়াখালীর লোক যদি তার আঞ্চলিক ভাষায় কথা বলে, আমি অনেকটাই ধরতে পারবো না, বুঝতে পারবো না। প্লাস আঞ্চলিক কিছু টান আছে, এটা যেটাকে আপনাকে আপনাকে বোঝা যায় যে মানে আমরা অনেক মানুষকে মানে ট্রিট করি এইভাবে যে এই লোকটা গাইয়া বা খ্যাত, কথা বলতে পারে না। সেটা কিসের উপর ডিপেন্ড করে? তার স্মার্টনেসের বা কথা বলার অ্যাপ্রোচের ওপর, ওয়ে অফ টকিং। তো আপনার ওয়ে অফ টকিংটা এখন থেকে চেঞ্জ করতে হবে। আমি এখানে যারা আছেন, আমি আহ, কিছু কিছু ক্ষেত্রে উদাহরণ দিতে গিয়ে এরকম বলি যে আইইউবিএটি থেকে যারা পাশ করেছেন বা পাশ করতেছেন, তাদের কিছু কোয়ালিটি আছে। তারা হয়তো বা পড়াশোনার দিক থেকে বা নলেজের দিক থেকে অনেক গ্যাপ আছে, বাট তারা পার্সোনালি খুবই স্মার্ট। এই স্মার্টনেস ডেভেলপ করে ফার্স্ট ইয়ার থেকেই তাদেরকে বিভিন্ন প্রেজেন্টেশন দিতে হয়, প্রেজেন্টেশন স্কিল তৈরি হয়। আবার তাদেরকে ইংলিশে কথা বলতে হয়, কমিউনিকেশন করতে হয়। আইওবিটিতে কিন্তু একেবারে ইংলিশেই ফুল ক্লাস হয়, কমিউনিকেশনটা পুরোপুরি ইংলিশ। আমাদেরও কিন্তু ইংলিশ মিডিয়ামেই আমরা পড়ি। বাট এখন যদি আমরা একটু জিজ্ঞেস করি, আমরা জানি ভাইবা নিয়ে আমরা কথা বলবো, অনেক কথাই বলার আছে। আহ, যে কোনো একজনকে আমি জিজ্ঞেস করব, এখানে কিন্তু আপনারা কেউ একেবারে মানে ক্লিয়ারলি আমি যদি বলি যে একদম মানে আমার সাথে যারা কথা বলবেন আপনাদের এই ডেভেলপমেন্টের জন্য, আমি আপনাদেরকে মানে নানান রকম প্রশ্ন করবো, কিন্তু কেউ কোনো বিভ্রান্ত হবেন না, বলবেন না যে আমি তো অপমানিত বোধ হইলাম। হ্যাঁ, এটা বলার কোনো কারণ নাই। তো যেমন শিথিলা আছেন, শিথিলা, জি স্যার। আপনি কোথাকায়, কোন ইউনিভার্সিটির? রাজশাহী ইউনিভার্সিটি। ওকে, শিথিলা, আমি যদি আপনি কোন কোন ইয়ার, ফাইনাল ইয়ার? না স্যার, 3-2 দিচ্ছি। ওকে, দ্যাট মিনস আপনি তো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছেন, তাই না? জি স্যার। আপনি কোন হলে থাকেন? মন্নজান হল। Okay, Shithila, please just tell me something about Munnojan within 2 minutes.
শিথিলা, স্যার ইংলিশে বলতে হবে? শিওর। আমার কোশ্চেনটা কি আমি আপনাকে বাংলায় করিনি কিন্তু। সরি স্যার, আমি এখন প্রস্তুত না। ওকে, নাইস। শিথিলা, আপনি মনে করছেন যে আপনি যেটা পারেননি অন্যরা বোধহয় এরকম পারবে। আমি ড্যাম শিওর এখানে এখানে অনেকেই এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে না। কিন্তু আপনি শিথিলা, আপনি কি বুঝতে পারছেন যে আপনার ঘাটতি কতটুকু? আপনি অনার্স থার্ড ইয়ারে এসে ফাইনাল ইয়ারের কাছাকাছি এসে আপনি যে হলে থাকেন, সেই হল যার নামে তার সম্বন্ধে 2 মিনিট ইংরেজিতে কথা বলতে পারছেন না। আপনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন। তাহলে আমাদের গ্যাপটা কতটুকু শিথিলা? জি জি স্যার। মানে এটা কি মানে হওয়া উচিত ছিল? মানে আপনি কি মনে করছেন যে আপনি অনার্স শেষ করে মাস্টার্স শেষ করে যখন চাকরির ভাইবার প্রস্তুতি নিতে যাবেন তখন থেকে আপনি এই বিষয়ে প্রভাব পড়াশোনা করবেন? এটা কি আপনি মনে করছেন, নাকি এই ডেভেলপমেন্টটা আপনার এখন থেকে শুরু হয়ে যাবে? কোনটা বলেন তো? স্যার এখন থেকে। এই জিনিসগুলো আমি আপনার ক্লাসে বলার কথা না, কিন্তু আমি কিন্তু আপনাদের সাথে বলে বলে আপনাদের কিছু ডেভেলপমেন্টের জন্য আমি এই কাজটা করব, আপনারা যদি এগ্রি থাকেন। কারণ আপনারা যদি বলে যান না স্যার এগুলো তো আমাদের পড়াশোনার অংশ না, আপনি বরং আপনি পড়া পড়ান। আহ, আজকে কেউ একজন সম্ভবত আমাকে বলেছে এরকম যে স্যার ক্লাসটা 2 ঘন্টা নেন। আচ্ছা, যে 2 ঘন্টা নেন ক্লাসটা বলেছেন, ডোন্ট মাইন্ড, আমি রাগ করিনি। ক্লাস কিন্তু ক্লাসের একটা ওয়ে আছে। ধরেন যে আমি আপনার সাথে কথা বলতেছি, আমার কথা শেষ না হওয়া পর্যন্ত 2.5 ঘন্টা লাগলেও আমি ক্লাস নিব। আবার যদি দেখি যে না আমার 30 মিনিটে আমি অনেকটুকুই কভার করেছি আর আজকে বেশি কিছু বলার নাই, তাহলে আমি শেষ করব। আপনাকে আমি কিন্তু একটা বলেছি আমার টোটাল প্যাকেজটা 40 ক্লাস। আমি হোপফুল যে 40 ক্লাসের মধ্যে আমি একটা সিস্টেমের মধ্যে আপনাকে নিয়ে আসবো। সো ডোন্ট বি ওরিড। আমি আপনাকে বলি, আমি যদি আপনাকে কিছু টাস্ক দিই, ওই টাস্কটা যদি আপনি 2 ঘন্টা পড়াইলাম, প্রচুর পড়াইলাম, কিন্তু ওই টাস্কটা আপনি শেষ করতে না পারলে তো হবে না। ঠিক তেমনি আপনার আমি এরকম কিছু কিছু করে, আপনারা দয়া করে আমাকে ইম্পোজ করবেন না যে স্যার আমাকে এইটা পড়ান, এইটা শিখান। আমি আপনাকে একটু একটু করে আমি আপনার ডেভেলপমেন্টের জন্য কাজ করছি। নুসরাত জাহান আছেন? নুসরাত, কথা বলতে হবে, কোনো মাইন্ড করা যাবে না। নুসরাত, জি স্যার, আছি স্যার। হোয়ার আর ইউ ফ্রম? আই এম ফ্রম হবিগঞ্জ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। হবিগঞ্জ এগ্রিকালচার ইউনিভার্সিটি। সো do you know something about হাসন রাজা? ইয়েস স্যার। Okay, tell me something about হাসন রাজা. He is from Sylhet. Uh, he is a also a singer. He is a once upon a time he is a very famous he was a very famous king in Sylhet, and that's all about I know about him. ওকে, থ্যাংক ইউ নুসরাত। কিন্তু আপনি আপনার এই নাম্বারে মানে এই ইয়ের জন্য ধরেন আপনি আমাকে এই প্রশ্ন করেছেন, আমাকে কত নাম্বার দিবেন আমি এরকম উত্তর দিলে? আহ 10-এর মধ্যে 5 দিব। না, আমি 3 দিব। একটু 5 দিলে ওভার মার্কিং হবে। আপনি হাসান রাজার সম্বন্ধে কিছুই বলেননি আসলে। ঠিক আছে। আর যে কোনো সময় আপনারা খেয়াল করবেন, যে কোনো কিছু নিয়ে কথা বলে, ধরেন যে আমি একটা গরুর রচনা লিখতেছি, কাউ কাউ ইজ এরকম এরকম, হ্যাঁ, তারপরে ইট হ্যাজ 4 legs, ইট হ্যাজ 2 eyes, ইট হ্যাজ 2 আর, ইট হ্যাজ 1 মাউথ, ইট হ্যাজ 1 টেল, এরকম বলা যাবে না। আপনি সব খালি হি 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 বলতেছেন। আপনি এটাই তো মনে করেন যে ওয়ে অফ টকিং এর ক্ষেত্রে আপনি যখন বলবেন, একবার বলবেন হাসন রাজা, একবার বলবেন হি, একবার বলবেন উই নো হাসন রাজা is a very popular famous singer of Bangladesh. Not only this, Hasan Raja have some spiritual power. Once upon a time, Hasan Raja was the land leader of that region. সে জমিদার ছিল। সো আপনি একটু ডিটেইল বলবেন, আপনি কোনো তথ্যই দেন নাই, আপনি কোনো ইয়ে করেন নাই হাসন রাজা কবে জন্মগ্রহণ করেছে। আমি আপনাকে হবিগঞ্জে দেখে আমি সবাইকেই বলছি, আপনি আপনার পেরিফেরির ভিতর যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো এখন থেকেই জেনে রাখেন। আপনারা ভাবতেছেন যে আমি অনেক কিছু পড়লাম, অনেক কিছু শিখলাম, সেই শিক্ষাটা থেকেই আমার চাকরি হয়ে যাবে। নেভার।
আপনার চাকরি হবে টোটাল লাইফের এনভায়রনমেন্টের মতো, যেটা আমাকে কিন্তু আমাদের একটা ক্লাসে এই বলেছিল, ওই যে সম্ভবত তাসমিয়া বা রুহুল বলেছিল যে আমি যে আজকে কথা বলতেছি, এই আজকের কথা বলার পিছনে আমি যে 40 বছর ধরে এই যে আমি আমার নিজের ডেভেলপমেন্ট, হ্যাঁ, এই যে টোটাল ডেভেলপমেন্ট আমি শিখেছিলাম, সেই শিক্ষাটা থেকে আমাদের কাজে লাগতেছে। আপনি এখানে ইয়ের কে আছে, মানে বাড়ি পটুয়াখালী বাড়িতে যার, যেমন জেরিন তাসনিম বা পটুয়াখালী বরিশাল অঞ্চল, আপনি এই অঞ্চলকে কভার করেন। আহ জেরিন তাসনিম, আপনি কি বলতে পারেন যে আমাদের জীবনানন্দ দাশের মায়ের নাম কি? কুসুম কুমারী দাস। তার একটা কবিতার নাম বলেন। স্যার মনে নেই এই মুহূর্তে, এই যে, পড়েছিলাম। মানে আপনি কি ভাবেন, মানে প্রশ্ন কিন্তু কখনোই আপনাকে ঘিরে হবে না, আপনি প্রশ্ন কিন্তু আপনি তৈরি করে দিচ্ছেন। এই যে আমি খুবই ছোট একটা মানুষ, ভাইবা বোর্ডে বিশ্বাস করেন কেউ আপনার জন্য প্রশ্ন রেডি করে নিয়ে দেখানোর জন্য আপনাকে নিয়ে করে নাই। ওই যে আপনি বললেন আপনার বাড়ি পটুয়াখালী বরিশাল, আচ্ছা আবার বলেন তো যে জারিন তাসনিম, জীবনানন্দ দাশের জন্মস্থান কোথায়? স্যার ওনার জন্মস্থান বরিশাল। না, ঝালকাঠি। মানে এই জিনিসগুলো আমি কিন্তু আপনাকে জেনে বলছি, হ্যাঁ, আপনি এই জিনিসগুলো আপনাদেরকে সবাইকে করতে হবে। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। প্রতিদিন আমি এরকম আপনাদের সাথে কিছু ডেভেলপমেন্ট রিলেটেড কথা বলবো, হ্যাঁ। ভাববেন না আমাকে আপনারা পড়াশোনার জন্য আমাকে উল্টা প্রেশারাইজ করার কিছু নাই, আমি আপনাদেরকে পড়াবো। বাট এই ডেভেলপমেন্টটা, এই প্রশ্নগুলো আপনাদের কাছে আমি আজকে রাখলাম। আমরা ধীরে ধীরে এক একজনকে এক এক রকম প্রশ্ন করব, আমরা ডেভেলপমেন্ট করব। এবং প্লাস আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা কথা বলা শিখবেন, ফ্লুয়েন্টলি কথা বলা শিখবেন, যে কোনো বিষয় নিয়ে, যে কোনো ইস্যু নিয়ে। আজকে আপনি মনে করতেছেন মুন্নুজান নিয়ে কথা শিখবেন, আচ্ছা আমি মুন্নুজান নিয়ে শিখে ফেললাম, কিন্তু এরকম কেউ থাকেন প্রীতিলতা হলে, সে প্রীতিলতার সম্বন্ধে জিজ্ঞেস করবে। হয়তোবা প্রীতিলতা ওয়াদ্দেদার নিয়ে আপনাকে প্রশ্ন না করে জিজ্ঞেস করতে পারে যে কোন ইয়েতে প্রীতিলতা আপনার বিষ খাইছিল, বা প্রীতিলতা যুদ্ধ করছিল, কোথায় প্রীতিলতা যুদ্ধ করছিল, প্রীতিলতার ইয়েটা কোথায়, সমাধি কোথায়, প্রীতিলতা মানে চট্টগ্রামের কোথায় সে মানে যুদ্ধ করছে, প্রীতিলতা নারী স্বাধীনতার জন্য কি কি কাজ করছে। এই জিনিসগুলো আপনাকে এইভাবে আপনার শিখে রাখতে হবে। এখন থেকেই এই কাজগুলো আপনাকে করতে হবে প্রতিনিয়ত। আপনি আজকের পত্রিকা দেখেন এই সময়ে। এখন একজনকে আমি একটু জিজ্ঞেস করব, এখানে মবিন ভাইয়া আমাদের সাথে আছেন। মবিন ভাইয়া, আমি ডোন্ট মাইন্ড, মবিন ভাইয়া আমাদের সবচেয়ে এখানে সিনিয়র মোস্ট, বাট আমি যদি প্রশ্ন করি রাগ করবেন কিনা? মাহফুজ মবিন, মবিন, হ্যালো। না, বলেন, জি বলেন, সমস্যা নাই। মবিন ভাইয়ার বাড়ি কোথায়? আমার বাড়ি পাবনা। পাবনা। আচ্ছা, রিসেন্টলি তো আপনি দেখতেছেন, আমি খুব সহজ করে প্রশ্ন করি, এই যে হাওর অঞ্চলে ধান তলায় গেছে আপনার, হ্যাঁ, আপনি তো এগ্রিকালচারে জি জি পড়াশোনা করছেন, আপনি এখন আজকে যদি ভাইবা বোর্ডে যান, এই মুহূর্তে বিসিএস এর কিন্তু ভাইবা শুরু হবে সম্ভবত, শুরু হয়ে গেছে সম্ভবত, কালকে থেকে শুরু হবে বোধহয়, নাকি 10 তারিখ থেকে জি। শুরু হবে? আচ্ছা, তাইলে ভাইবা বোর্ডে এগ্রিকালচারিস্ট যারা যাবে, তাদের 80% কে জিজ্ঞেস করবে হাওরে ধান কেন তলায় গেল, তুমি ওখানে থাকলে কি করতা? সো মিস্টার মবিন, আপনি যদি আজকে এই গত আপনি যদি হাওরের কৃষি অফিসার হইতেন, আপনি গত 1 বছর ধরে আপনি কি কি কাজ করলে এই হাওরে ধান তলাইতো না? আম, আচ্ছা, আমি আহ, প্রথমত যদি আমি কৃষি অফিসার হইতাম, তাহলে আমার প্রথম যতটুকু আমি মাস্টার্স বা অনার্স থেকে যতটুকু শিখছি, প্রথমত কৃষি অফিসার হিসেবে আহ, প্রথমে বলে রাখি স্যার, আমি কিন্তু এগ্রি ইঞ্জিনিয়ার, মানে আমি আসলে এগ্রিকালচার নিয়ে পড়িনি, তবুও যতটুকু আমি জানি বা আমার জ্ঞান থেকে আমি যতটুকু ইয়ে করি, সেটা হলো স্যার, অ্যাজ এ এগ্রিকালচারিস্ট হিসেবে প্রথম আমাদের যে জিনিসটা সব সময় আপডেট রাখতে হয়, সেটা হলো ওয়েদার আপডেট। এবং আমাদের প্রথমে ওয়েদার আপডেট হিসেবে যতটুকু জানার ইয়া হয়, এবং সম্ভবত আমি 10-11 তারিখের দিকে এরকম একটা ওয়েদার আপডেট দেখছিলাম যে এই মাসের শেষের দিকে হলো যে 4-5 দিনের বিশাল একটা বৃষ্টি থাকবে। তো তখন আমি যদি এগ্রিকালচার অফিসার হতাম, তাহলে আমি আমার উপজেলায় বা যেখানে আমি কর্মরত আছি, তাহলে আমি সকল সকল কৃষকদের ডেকে একটা সভা করে জানাই দিতাম যে এই মাসের শেষের 5 দিন আপনাদের আহ প্রচুর বৃষ্টিপাত থাকবে, বন্যা হইতে পারে। আপনারা যাদের ধান এখনো কাটার সময় হয়ে আসছে, আপনারা তাড়াতাড়ি ধান কাটা শুরু করে দেন, যেন যদি তলিয়েও যায় তাও যেন আমাদের বেশি ধান নষ্ট না হয়। আমার অ্যাজ ধান তো কাঁচা, এগ্রিকালচার অফিসার আমি আমার ধান তো কাঁচা, কি করব? না স্যার, আমরা
অনেক সময় দেখি যে আহ, আমার যতটুকু একাডেমিক জ্ঞান আছে যে 60 থেকে 70% ধান যদি হয়ে যায়, ওই সময় হারভেস্ট করা শুরু করলে সেটা হলো যে ধীরে ধীরে মানে হারভেস্ট শেষ হইতে হইতে ধানটা পেকে যায়। আচ্ছা, এটা ঠিক আছে মবিন ভাই। এখানে এরকম কেউ আছেন এই কোশ্চেনটার বেস্ট অ্যান্সার দিতে পারবেন? এনিওয়ান? আসিফ? ফ্লাড রেজিস্ট্যান্ট ভ্যারাইটি ইউজ করা। ওকে ওকে, নুসরাত বলেন, নুসরাত বলেন। ফ্লাড রেজিস্ট্যান্ট ভ্যারাইটি ইউজ করা, ধানের যে ফ্লাড রেজিস্ট্যান্ট ভ্যারাইটি গুলো আছে সেগুলো। বলেন, কয়েকটা জাতের নাম বলেন। স্যার এখন তো আপাতত স্যার মনে নাই স্যার। ওকে ওকে ওকে, শুভ? শর্ট ডিউরেশন ভ্যারাইটি বা আর্লি ভ্যারাইটি কৃষকদেরকে চাষের জন্য আগে থেকেই বলা। হ্যাঁ, তাহলে আর্লি ভ্যারাইটি করলে কি হবে? তাহলে স্যার আর্লি ভ্যারাইটিতে যদি আমরা কাল্টিভেটেড করি তাহলে সেটা হচ্ছে যে বন্যা যে সময়টাই বা বৃষ্টি যে সময়টা হয় তার আগেই হচ্ছে আমার ধান হচ্ছে হারভেস্টের সময় চলে আসবে, আমরা ধান হারভেস্ট করে নিতে পারবো। আচ্ছা, আমাদের বোরো ধান সাধারণত, বোরো ধান কত দিন হলে তাকে আর্লি ভ্যারাইটি বলবো, আর কত দিন হলে তাকে লেট ভ্যারাইটি বলবো? 90 থেকে 110 দিন হলে সেটা আর্লি ভ্যারাইটি, আর সাধারণত বোরো ধান তো 120 দিন ডিউরেশন সময় লাগে, এরপরে যেটা যায় সেটা হচ্ছে লেট ভ্যারাইটি। আপনার অ্যান্সার হয়নি। 150 দিন বোরো ধান কিন্তু সময় বেশি লাগে। হ্যাঁ, চারার বয়সী হয়ে যায় 40 দিন। বোরো ধানের ভ্যারাইটি হচ্ছে আপনার 140 থেকে 50, যেগুলো সেগুলো হচ্ছে আর্লি ভ্যারাইটি। আর আপনার এর চেয়ে যেগুলো বেশি সেটা হচ্ছে লেট ভ্যারাইটি। সো শুভ, ঠিক আছে, আপনার অ্যান্সার ঠিক আছে। এবার আপনাদের সবার জন্য বলি, আমি প্রসঙ্গটা এই কারণে নিয়ে আসছি, আপনি যখন এখন পড়াশোনা করবেন, আপনি সমসাময়িক ইস্যুগুলো আপনাকে জানতে হবে। আজকের পত্রিকায়, গত 3 দিনের পত্রিকায় হাওর অঞ্চলে কেন বন্যা হয়েছে এটা আপনাদের ধারণা আছে। কি কি কারণে আপনার হাওর তলায় গেছে সেটাও জানা যাচ্ছে। আপনারা যে কোনো প্রশ্ন করলে আপনার মাথার মধ্যে খুব দ্রুত একটা স্ট্রাকচার তৈরি করে ফেলবেন। যেটা মবিন ভাইকে আমি বলি, মবিন ভাই খেয়াল করেন, আমার স্ট্রাকচারটা যদি এরকম থাকতো: শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। আচ্ছা, লং টার্ম প্ল্যান হিসেবে হাওর অঞ্চলে আমাদেরকে কিন্তু বাঁধ দিতে হবে। যেসব অঞ্চলে বাঁধ দিয়ে পানি করা যায়, পানির প্রবাহ বন্ধ করা যায়, সেটা করতে হবে। সেই কাজটা করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। আপনি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু আপনার উত্তর দেননি আপনি, এবং সেখানে কিন্তু এগ্রিকালচার ইঞ্জিনিয়াররাও ইনভলভ কিনা মবিন? জি জি জি, অবশ্যই। তাহলে আমি কিন্তু ফোকাস করছিলাম আপনাকে ওই অ্যান্সারটা পাওয়ার জন্য, যে দ্যাট ইজ দ্য লং টার্ম প্রসেস। ওকে, তারপরে হচ্ছে মিড টার্ম প্রসেস। মিড টার্ম হচ্ছে আমাদেরকে ফার্মারদেরকে মোটিভেট করতে হবে, এই অর্থে মোটিভেট করতে হবে যে হাওর অঞ্চলে আমাদের জমিতে চাষাবাদ করতে হবে সেই সব ভ্যারাইটি যেগুলো কখনোই আপনার শর্ট টার্ম ভ্যারাইটি, যেগুলো আপনার, এবং লাগাইতে হবে আর্লিয়ার স্টেজে। 2, হাওর যেগুলো খুব ডিপ হাওর, তলানির দিকে, সেখানে কখনোই ধান চাষ করা যাবে না। আমাদের যেসব হাওর একদম নিচে, সেখানেও মানুষ গিয়ে ধান চাষ করে, সেগুলো আমাদের মাঠের জন্য রাখতে হবে। আমরা ওখানে ধান চাষ করছি, আমাদের ধান নষ্ট হয়ে গেছে, ড্রাইভার কে নিবে? তারপরে 3 নাম্বার হচ্ছে আপনি যে প্রশ্নটার উত্তর দিচ্ছেন, যে আমাদেরকে সবসময় ওয়েদার ফরকাস্ট করতে হবে এবং কৃষকদেরকে মোটিভেট করতে হবে এইভাবে, যে আপনি যত দ্রুত হাওর অঞ্চলে আপনারা খেয়াল করবেন, যদি আপনাদের কি ধান পেকে যায়, খুব দ্রুত আপনাদের ধান কেটে হবে। 70% ধান পেকে গেলেই আমাদের ধান ঘরে তোলার ব্যবস্থা করতে হবে, সেই প্রস্তুতি আপনার থাকতে হবে। এবং এই কারণে বাংলাদেশ সরকার কৃষি যান্ত্রিকীকরণের একটা প্রকল্প নিয়েছিল হাতে, যে যান্ত্রিকীকরণের প্রকল্পে প্রায় 360টা আপনার কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে আমাদের হাওর অঞ্চলে। সেখানে মানে পুরো হাওরের ধান কেটে ফেলা সম্ভব। মানে এই যে ডিঙ্গাপোতা হাওর যেটাকে বলে, মানে সবচেয়ে বড় হাওর, একদিনে আপনার 360টা লাগাই দিলে পুরো ডিঙ্গাপোতা হাওরের ধান চলে আসে। তাহলে এরকম করে আমরা হাওরের আপনার করতে পারি। হাওরের একটা বড় সমস্যা হচ্ছে লেবার ক্রাইসিস। যখন ধান কাটার সময় হয়, এট এ টাইম আমরা লেবার পাই না। আর একটা বড় ক্রাইসিস হচ্ছে এই বছর, সেটা হচ্ছে প্রচুর বজ্রপাত হচ্ছে। বজ্রপাতের কারণে লেবাররা, কৃষকরা মাঠে গিয়ে ধান কাটতে ভয় পাচ্ছে। একদিনে 6 জন, একদিনে 8 জন, একদিনে 10 জন, এরকম আমাদের লোক মারা গেছে হাওরে বজ্রপাতে। ফলে এটা একটা অনেক বড় একটা ক্রাইসিস, এটাকেও আমাদের মোকাবেলা করতে হবে। সো আপনি যখন একটা অ্যান্সার দিবেন, আপনি ডিটেইল অ্যান্সার দিতে হবে। এই ডিটেইল অ্যান্সারের জন্য আপনাকে কথা বলতে হবে। কথা বলার জন্য আপনার পেটের মধ্যে তথ্য থাকতে হবে। পেটের মধ্যে তথ্য না থাকলে আপনি জীবনেও কথা বলতে পারবেন না। আমি কি ঠিক বলেছি কিনা মাহমুদ? মাহমুদ? জি জি
মাহমুদ আছো? জি ভাইয়া, একদম। হ্যাঁ, এরকম কথা বলা লাগবে, কথা সবসময় বলা লাগবে, ইনফরমেটিভ কথা বলা লাগবে। খালি আওলা ঝাওলা কথা যে হ্যাঁ এরকম হাওর অঞ্চলে তো পানিতে ডুবে যায়, পানিতে ডুবে যাওয়ার জন্য আমাদের আগে থেকেই পরিকল্পনা করতে হবে, আপনি কিন্তু কোনো তথ্য দিলেন না। আবার একটু আগে যে নুসরাত আমাকে বলছে যে হাওরে করতে হবে, শর্ট ডিউরেশন ভ্যারাইটি করতে হবে, অবভিয়াসলি দ্যাট ইজ রাইট, বাট আপনার অ্যান্সার ইনফরমেটিভ না। সেটা হচ্ছে যে শর্ট ডিউরেশন ভ্যারাইটি হিসেবে বৃধান 28, বৃধান 88, এই ধানগুলো কিন্তু আমাদের শর্ট ডিউরেশন ভ্যারাইটি, বাট 29 ইজ এ লং ডিউরেশন ভ্যারাইটি। এরকম জাত আমাদের সিলেক্ট করতে হবে। আবার আরেকজন বলছেন ফ্লাড রেসিস্ট্যান্ট ভ্যারাইটি, সেটা হচ্ছে যে ফ্লাড রেসিস্ট্যান্ট ভ্যারাইটি, এটাকে বলে ফ্লাড রেসিস্ট্যান্ট না, সাবমার্জেন্স টলারেন্স ভ্যারাইটি। সাবমার্জেন্স টলারেন্স ভ্যারাইটির সুবিধাটা হচ্ছে 3 দিন 4 দিন 5 দিন পানির নিচে ডুবে থাকলেও পানিটা সরে গেলে আবার সেইটা ফলন দিতে পারে, সেটা প্রায় 7 দিন বা 10 দিন পর্যন্ত সাবমার্জেন্স হলে এটা ফলন দিতে পারে। তাহলে এরকম হবে অ্যান্সার। থ্যাংক ইউ। আমরা কিন্তু অনেক কথা বলেছি, আমরা এরকম করে করে আপনাদের সাথে কথা বলবো। আপনারা যদি কমফোর্ট ফিল করেন আমার যে যে না ভাইয়ের কাছে তো এই কথাগুলো আমাদের জানা উচিত ছিল, তাহলে আপনাদের ডেভেলপমেন্ট আশা করি হবে। আবার যদি মনে করেন যে না ভাইয়া এগুলো কথা বলার দরকার নেই, এগুলো কথা বলার জন্য অনেক মানুষ আছে, পত্রিকা আছে, বিভিন্ন জায়গায় আছে, নানান গপ্প শুনি, আপনি আপনার খালি পড়া পড়ান, দ্যাটস ওটাও ওকে, আমি পড়া পড়াই যাবো। আচ্ছা, আমরা এবার রিসার্চ ইনস্টিটিউট নিয়ে কথা বলবো। একটু শেয়ার করি আমার ইয়েটা। না স্যার, মাঝে মাঝে এগুলা বললেন ক্লাসের শুরুতে বা শেষে, তাহলে আমাদের জন্য ভালো হবে, নতুন কিছু শিখতে পারবো। হ্যাঁ অবশ্যই এটা জানতে হবে তো, আমাদের সমসাময়িক ইস্যুগুলো যদি না জানি তাহলে আমাদের আসিফ, এই যে এই বছর আমাদের ধান সংগ্রহ শুরু হয়ে গেছে, সরকারিভাবে ধান সংগ্রহের একটা রেট দেওয়া হয়েছে যে ধানের দাম হচ্ছে এত টাকা, চালের দাম হচ্ছে এত টাকা। আসিফ কি বলতে পারবে যে সরকার কত টাকা ধানের দাম নির্ধারণ করেছে, প্রতি কেজি ধানের দাম? তো আসলে এই কয়েকদিনের খবর শোনা হয় নাই, আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলে, তো এই কারণে হ্যাঁ আসলে হ্যাঁ ঠিক আছে, মানে দেখা হয়নি এরকম আর কি। মানে এই যে জিনিসগুলো মানে তোমার বিষয়গুলো হচ্ছে কি প্রতিদিনই তোমার সামনে আসবে। তুমি ভাবতেছো আচ্ছা আমি এই হাউন নিয়ে পড়ে লাভ কি, আমি যখন ভাইবা দিতে যাব, থ্যাংক ইউ আম্মু, আমি যখন ভাইবা দিতে যাব তখন তো এই হাওর নিয়ে প্রশ্ন নাও হতে পারে, তখন দেখা যাবে যে খুব, তখন একটা এমন একটা ইস্যু হলো, নতুন ইস্যু, সেটা নিয়ে আমি পড়ে যাব। দেখো তোমার জীবনে যে কোন জায়গা থেকে ভাইবা হবে, সারা জীবন মানুষ যে সব তথ্য সংগ্রহ করে ভাইবা বোর্ডে এমন এমন আজগুবি প্রশ্ন জিজ্ঞেস করে যে ওইটার সাথে কোনো সম্পর্কই নেই। অতএব তুমি আগে থেকেই কনফার্ম হতে পারবা না যে তোমাকে কি ভাইবাতে জিজ্ঞেস করবে। ওকে থ্যাংক ইউ। আমরা একটু ক্লাস করি, আজকে ক্লাসেও আমাদের সাথে একজন গেস্ট লেকচার, আমাদের একজন কে থাকবে, রিসেন্টলি গত কয়েক মাস আগে বাড়ি থেকে বাড়িতে টিকেছে সায়েন্টিফিক অফিসার, তার কাছে এক্সপিরিয়েন্স শুনবো। আমরা ঠিক 10টায় এসে জয়েন করবে, তার আগে আমরা কিছু কথা বলতে থাকি। আরেকটা কথা, 9টা 40-এ ক্লাস কেটে গেলে সবাই জয়েন করবে, কেউ মিস করবে না, আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট। ওকে, আমাদের বাংলাদেশের রিসার্চ ইনস্টিটিউট, দেখো আমাদের যারা নতুন আছে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। রিসার্চ ইনস্টিটিউট করি আমরা আসলে কোনগুলো রিসার্চ ইনস্টিটিউট, যেমন বাড়ি, ব্রি, বিনা, বিজেআরআই, বিএসআরআই, এগুলো হচ্ছে রিসার্চ ইনস্টিটিউট। দেখো বাড়ি কৃষি গবেষণা, ধান গবেষণা, পরমাণু গবেষণা, পাট গবেষণা, ইক্ষু গবেষণা, এগুলো হচ্ছে রিসার্চ ইনস্টিটিউট। আবার এটা হচ্ছে ডব্লিউএমআরআই হচ্ছে গম গবেষণা। বার্টান রিসার্চ না পুরাপুরি, এটা একটা প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট ফর কি অ্যাপ্লাইড, পুরো নামটা ভুলে গেলাম এখন। আরডিএ কিন্তু রিসার্চ ইনস্টিটিউট না, বগুড়ায় আরডিএ যেটা, তারপরে বার্ট কিন্তু রিসার্চ ইনস্টিটিউট না, তারপরে বিএডিসিও কিন্তু রিসার্চ ইনস্টিটিউট না। বিএডিসি হচ্ছে আমাদের সিড মার্কেটিং করে, তারপরে সার মার্কেটিং করে, সিড ডেভেলপ করে, সিড তৈরি করে, এগুলো হচ্ছে। এসআরডিআই কিন্তু রিসার্চ প্লাস, এসআরডিআই হচ্ছে সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট। সবাই খেয়াল করো, তুমি যদি এসআরডিআই তে চাকরি পেতে চাও, তুমি ভাইবা বোর্ডে বলে সয়েল রিসার্চ ডেভেলপমেন্ট, দ্যাট ইজ নট রিসোর্স রিসার্চ, দ্যাট ইজ রিসোর্স। ওকে, কটন ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, তুলা উন্নয়ন বোর্ড। আচ্ছা, তাহলে আমাদের এখানে খেয়াল করে দেখো, বিএডিসি, তারপরে হচ্ছে বার্ড, তারপরে আরডিএ, এগুলো কিন্তু রিসার্চ ইনস্টিটিউট না, হ্যাঁ, এটা একটু মাথায় রাখো। আচ্ছা, এরকম সার্কুলার গুলাতে তোমাদের সাথে কিন্তু কম্পিটিশন করার জন্য দেখবা যে বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রি বিষয়ে অনন্য 2য় শ্রেণী, তার মানে তোমাদের সাথে মাইক্রোবায়োলজি যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে, জাহাঙ্গীরনগর থেকে যারা বায়োকেমিস্ট্রি পাশ করছে, তারাও তোমার সাথে কম্পিটিশন করবে। কিন্তু খেয়াল করে দেখো, কম্পিটিশনে তোমার সাথে যারা কম্পিটিশন করতেছে তারা অনেকেই
মানে তারা নির্দিষ্ট কিছু পদের জন্য, মনে করো এখানে 54টা পদের সার্কুলার হয়েছে, এই 54টা পদের জন্য স্যার ধরে নাও একটু জাস্ট এক সেকেন্ড, 54টা পদের জন্য 4টা পদ মনে করো বায়োকেমিস্ট নেওয়া হবে। ওই বায়োকেমিস্ট্রির জন্য এগ্রিকালচাররা ফাইট করবে না, ওটার জন্য ওই বায়োকেমিস্ট্রি যারা তারা ফাইট করবে। আবার মাইক্রোবায়োলজিস্ট নেওয়া হবে 5জন, সেই 5জন শুধু ওটার জন্য, তুমি বাকিগুলোর জন্য ফিট। বাট এটা সার্কুলারে একসাথে মেনশন করা থাকে। কে যেন কি বলতেছিলে, বলো। স্যার আপনি কি স্লাইড শো করতেছেন? আমার এখানে স্লাইড দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, একটু কেউ বলেনি আমাকে, এটা কি মানে আমাকে সবাই কাউকেই দেখা যাচ্ছে না নাকি? অন্যরা দেখতে পাচ্ছ? না স্যার, এখানে শুধু ফাইলগুলো দেখা যাচ্ছে, অন্য কোনো ও ফোল্ডারে হো দেখা হো, যাচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সরি। এটা এটা বলার জন্য ধন্যবাদ। আমি আবার স্লাইড শেয়ার শেয়ার করি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? জি জি স্যার, স্যার, এখন এখন দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে। সার্কুলারে যেটা থাকে দেখো, এখানে তোমার 54টা পদ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কৃষি বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রি বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী। আচ্ছা, স্লাইড কি মুভ করছে কিনা দেখো তো, মুভ করে, মুভ করছে? জি স্যার, করছে, মুভ ওকে করছে। ওকে ওকে ওকে, জি স্যার, মুভ করছি। ঠিক আছে। তারপরে দেখো, এটা হচ্ছে ধান গবেষণার একটা সার্কুলার, সেখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, তবে শর্ত থাকে তার মানে এখানে একদম উল্লেখ করে দেওয়া আছে শুধু কৃষি। অতএব কৃষির সাথে কিছু বায়োকেমিস্ট্রি বা মাইক্রোবায়োলজির পদও থাকে, তবে তারা কিন্তু তাদের পদগুলোতেই ফাইট করে। ওকে, এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। এইবার আমাদের রিসার্চ ইনস্টিটিউশনে জব পাওয়ার ব্যাপারে একটু আগ্রহ তৈরি করবো তোমাদের। এটার জন্য তোমরা ভাবতে পারো যে এটার জন্য কথা বলার প্রয়োজন আছে, আছে, আমি 2 মিনিট তোমাদেরকে বলবো। রিসার্চ ইনস্টিটিউশনে চাকরি এগ্রিকালচারে পড়ে, এটা হচ্ছে মজার চাকরি আর নাই। তুমি যে বিষয়ে পড়াশোনা করছো সেই বিষয়ে কাজ। মানে দেখো, একজন ডাক্তার ডাক্তারি পড়ে সে ডাক্তারি করতেছে, এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট উপায়। ডিএই তে যাওয়া যায়, ডিএই তে কিন্তু এগ্রিকালচার রিলেটেড মানে রিসার্চ রিলেটেড নলেজ খুব বেশি নাই। ওরা রিসার্চাররা যেসব নলেজ তোমাকে দেয়, ডিএই লোকজনকে দেয়, সেটা কৃষকদেরকে বলে আপনি এই ধান করেন, এই জাত করেন, রিসার্চাররা এটা পাইছে অতএব এটা করেন। বাট এখানে কিন্তু তোমার কাজের কিন্তু ক্ষেত্রটা হচ্ছে এরকম, সাবজেক্ট ওরিয়েন্টেড, তুমি যেটা পড়বা সেটা রিলেটেডই কাজ। হায়ার স্টাডিজের সুযোগ আছে। দেখো, তোমরা অনেকেই মনে করতেছো যে আমি পড়াশোনা শেষ করে আমি বিদেশে যাব, আমার ইউরোপে যাওয়ার ইচ্ছা, আমেরিকায় যাওয়ার ইচ্ছা। দেখো, তুমি নিজে পড়াশোনা শেষ করে তুমি হায়ার স্টাডিজ ম্যানেজ করা একটা বিশাল টাফ একটা ব্যাপার। বিদেশে গেলা, অনার্স শেষ করে 5 বছর পরে আবার 4 বছর পিএইচডি করে তুমি দেশে আসলা, 29 বছর, 29.5 বছর হয়ে গেছে। দেশে এসে তুমি আর চাকরি পাওয়া খুবই টাফ, খুবই টাফ। কারণ তখন তুমি আর চাকরির বাংলাদেশে এসে এই ঢাকার মানে ঢাকায় কত ছেলে প্রতিষ্ঠান হচ্ছে, জাহাঙ্গীরনগর কে প্রতিষ্ঠা করছে, এগুলা সাধারণ জ্ঞান পড়ার তখন আর তোমার ইন্টারেস্ট থাকবে না। ফলে তুমি আর এই বাড়ি বিনাতে চাকরি পাবে না। কিন্তু খেয়াল করে দেখো, আমাদের যদি তুমি সরাসরি চাকরিতে জয়েন করো, জয়েন করার তুমি 1-2 বছর পরে বাংলাদেশ সরকার এদেরকে কিন্তু বিভিন্ন ভাবে বিদেশে পাঠায় বিয়ে করার জন্য। তখন তুমি নিজেই চেষ্টা করলে, তুমি যদি বিদেশি স্কলারশিপ পাও, সরকার তোমাকে ছুটি দিবে। সরকার যখন ছুটি দিবে, তুমি তোমার প্রতিষ্ঠানে তোমার যে সরকারি ভাবে তোমার যে বেতন পাওয়ার কথা, ওই বেতনটাও পাবে, আবার ওই দেশে স্কলারশিপটাও পাবে। তোমাকে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত ছুটি দিবে সরকার, এটা প্রভিশনে আছে। এবং বাংলাদেশে তুমি যদি আজকে গাজীপুরে যাও, ধান গবেষণা, কৃষি গবেষণা, সবার নামের আগে ডক্টর দেখবা। বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই সেখানে এত ডক্টর আছে, যে পরিমাণ ডক্টর আছে এই ধান গবেষণা, কৃষি গবেষণা, গম গবেষণা, পাট গবেষণায় আছে। সবাই ডক্টর, কম হোক বেশি হোক সবাই ডক্টর। না হলেও বাংলাদেশেও পিএইচডি আছে। কিন্তু তোমার কিন্তু এইখানে তাহলে তুমি যদি জয়েন করো, তাহলে তোমার ইন সার্ভিস পিএইচডিটা হয়ে যাচ্ছে, তোমার আবার এসে চাকরির জন্য অপেক্ষা করা লাগতেছে না। চাকরি হয়ে পড়ে, এবং তুমি তুমি দুই দিক থেকে, একদিকে স্কলারশিপ পাচ্ছ, আর দিক থেকে স্যালারি পাচ্ছ। রিল্যাক্স জব, রিল্যাক্স জব এই অর্থে, তোমরা জানো কিনা, তোমাদের সাথে মবিন আছে, মবিন জানবে, বলবে ব্যাংকে যারা চাকরি করে এদের জীবন মানে একেবারে দুর্বিষহ জীবন। সকাল 9টায় ঢুকে বা 10টায় ঢুকে, এরা মানে আসলে ব্যাংক টাইম যদিও 6টা পর্যন্ত, কিন্তু বের হইতে হয় 9টা, 10টা, 11টাও বেজে যায় অনেক সময়। অনেক সময় শনিবারে অফিস করতে হয়। এরা অনেক সময় মানে আকাশ দেখে না। মবিন ঠিক আছে কিনা? জি স্যার, আসলে মানে বিষয় হইতেছে যে অনেকে ব্যাংক নিয়ে খুবই ফ্যাসিনেটেড থাকে শুধুমাত্র একটা কারণে, সেটা হলো 5 বছর করে হোম লোন পাওয়া যায় 1 কোটি টাকার। সেটার জন্য আর কি ব্যাংক নিয়ে খুবই ফ্যাসিনেটেড থাকে। কিন্তু আসলে ব্যাংকের জব মানে লিটারালি আমি যেটা বুঝি যে কষ্ট করে গ্রাজুয়েশনের পরে
অনেকে 4 বছর পড়াশোনা করে, অনেকে 5 বছর পড়াশোনা করে। 5 বছর পড়াশোনা করে ব্যাংকে না ঢুকে ওই গ্রাজুয়েশন শেষ করে ডিরেক্ট প্রাইভেট জবে ঢুকে অনেক ভালো, আমার মতে আর কি, আমার পার্সোনাল ইয়া। কারণ আপনি প্রাইভেট জবে ঢুকবেন, সকালে ঠিক মতো ঢুকবেন, আর বের হবেন কখন জানেন না। আবার ব্যাংকেও আপনি যখন ঢুকবেন, আপনি জানেন যে ঢোকার টাইম আছে কিন্তু বের হওয়ার কোনো টাইম নাই। সেই তুলনায় ব্যাংকের আর ইয়ে নাই, মানে আসলে ব্যাংক জব খুবই প্যাথেটিক হয়ে আছে। মানুষ খালি বাইরে থেকেই অনেক কিছু দেখে, কিন্তু ভিতরে যে কি অবস্থা এটা আসলে বলে বোঝানোর মতন অবস্থা ইয়া নাই আর কি। আচ্ছা, আরেকদিন একটু গল্প শুনবো আমরা একটু। আর বাড়ি রিল্যাক্স তোমরা চিন্তা করতে, স্পেশালি মেয়েদের জন্য। মানে এই যে আমি নিজে এসআরডি তে জব করি, মানে আমি যে বই লিখি, তোমাদের সাথে ক্লাস নিচ্ছি, এই সুযোগগুলো তৈরি হয়েছে শুধুমাত্র। এগুলো আসলে অনেক রিল্যাক্স জব। তুমি যাবা এখানে রিসার্চ করবে, বসে বসে রিসার্চের কাজ, মানে খুবই রিল্যাক্স। এটা আসলে বলার বাইরে। আর প্রেস্টিজিয়াস, দেখো বাংলাদেশে একটা তুমি ডক্টরেট হবা, তোমাকে বিজ্ঞানী বলবে, এরকম এই জবটাকে কিন্তু সবাই রেসপেক্ট করে। আমাদের আশপাশে অনেক জব আছে, কিন্তু বিজ্ঞানী রেসপেক্টফুল চাকরি, এটা কিন্তু খুবই একটা রেসপেক্টফুল চাকরি এখনো পর্যন্ত। গ্রিন জব, দেখো তুমি বাংলাদেশে বিনা যে কোনো স্টেশনে যাও, এখন যদি যাও তোমাদের যদি আশপাশে কোনো জায়গায় যায়, গাছ ভর্তি আম, গাছ ভর্তি লিচু, গাছ ভর্তি তোমার জামরুল, মানে নানান রকম ফল। এইখানে এরা নিজেরাই এগুলা কিন্তু খায়। প্রচুর ফলমূল, সারা বছর তোমার ফলমূল, শাক সবজি, নতুন ভ্যারাইটির যা আসতেছে, এরাই কিন্তু ম্যাক্সিমাম খায়। কিছু সরকারি ভাবে বিক্রি করা হয়, ম্যাক্সিমাম কিন্তু এরা নিজেরাই খায়। ফলে হয় কি, এই চাকরিটা তুমি কিন্তু ওই ওই পরিবেশে, তুমি একটা পার্কের মধ্যে তুমি চাকরি করতেছো, তুমি একটা রিসোর্টের মধ্যে চাকরি করতেছো, এটা চিন্তা করা যায়। যেটা একটা ব্যাংকের পরিবেশ যদি দেখো, মানুষজন পানের পিক টিক ফেলে যেদিক দিয়ে যাইতেছো, একজন ব্যবসায়ী এসে লুঙ্গি পরে আইসা তোমার, এই টাকা দেন তাড়াতাড়ি, কি আছে, এই ম্যানেজার সাহেব কি করেন, বসে রয়েছেন আমার এখানে ব্যবসার এইটা সেটা, এইভাবে থ্রেট করে। আর তোমার যেটা স্টেক হোল্ডার রিসার্চে, তারা কিন্তু খুবই ভদ্র স্টেক হোল্ডার। তুমি একটা একটা চাকরি, গ্রিন একটা এনভায়রনমেন্টে তুমি থাকবা। আচ্ছা, আমার লাইন কেটে গেলে কিন্তু কেউ মিস করবে না, আমার কিন্তু কেবল একদম কোর, একদম মূল জায়গায় ঢুকতেছি, এটা শুনতেই হবে তোমাদের। হ্যাঁ, তোমরা একটু প্লিজ কেউ মিস করবে না আজকের ক্লাসটা। হ্যাঁ, এরপরে হচ্ছে